শহরের এই কংক্রিটের বারান্দায় দাঁড়িয়ে যখন গরম বাতাসটা হঠাৎ মুখে এসে লাগে, মনে হয় এই গরমটা চেনা, কিন্তু এ যেন পুরোপুরি সেই গরম নয়। এই গরমে নেই মাটির গন্ধ, নেই ধুলো উড়ার শব্দ, নেই দূরে তালগাছের মাথা দুলে ওঠা সেই হাহাকার। ঠিক তখনই মনে পড়ে চৈত্র মাস। আমি নিলয়, আজ অনেক বড় হয়ে গেছি, কিন্তু চোখ বন্ধ করলেই আমি ফিরে যাই ৯০-এর দশকের সেই ছোট্ট গ্রাম সোনাঝুরিতে, যেখানে চৈত্র মানেই ছিল এক অগ্নিকুণ্ড, আবার তার ভেতরেই লুকিয়েছিল এক অদ্ভুত মায়া। ফাল্গুনের রঙিন পলাশ আর শিমুল যখন ঝরে গিয়ে মাটিতে ধূসর হয়ে মিশে যেত, তখনই চৈত্র তার রুদ্রমূর্তি নিয়ে হাজির হতো। আকাশটা হয়ে যেত তামাটে বর্ণের, যেন কেউ নীল ক্যানভাসে আগুন ঢেলে দিয়েছে। আমাদের গ্রামের চারপাশে মাইলের পর মাইল বিস্তৃত ধানি জমি। চৈত্র আসতেই সেই মাঠগুলো চেনা দায় হতো। ধান কাটা শেষ, সোনালি খড়গুলো রোদ পোহাতো। রোদ যত বাড়ত, মাঠের বুক তত বেশি বিদীর্ণ হতো। বিশাল আকার ফাটল ধরত মাটিতে। সেই ফাটলগুলো দেখে মনে হতো ধরিত্রী মা যেন তৃষ্ণায় কাতরাচ্ছে, তার বুক চিরে কেউ যেন জল খুঁজছে। আমি আর চপল সেই ফাটলগুলোর উপর দিয়ে সাবধানে হাঁটতাম। কখনো কখনো আঙুল ঢুকিয়ে দেখতাম কতটা গভীর। সেই তপ্ত মাটির আঁচ হাতে লাগত, মাটি থেকে একটা গরম ভাপ উঠত। সেই হাওয়ায় চোখমুখ জ্বলে যেত, কিন্তু শৈশব কি আর রোদের ভয় পায়? আমরা দৌড়াতাম সেই রুক্ষ প্রান্তরে। পায়ের নিচে শুকনো খড় আর ফাটা মাটির করমর শব্দ ছিল আমাদের দুপুরের সুর। চৈত্র মানেই ছিল এক বেঁচে থাকার লড়াই। গ্রামের বড় দিঘিটার জল কমতে কমতে একদম তলায় গিয়ে ঠেকত। ঘাটের শ্যাওলা ধরা পিচ্ছিল শিবিগুলো একে একে বেরিয়ে পড়ত। যেখানে আমরা শীতেও ডুব দিয়ে খেলতাম, সেখানে এখন হাঁটু জল। দিদা প্রতিদিন দুপুরে এক বালতি জল নিয়ে আসতেন আর আমাদের বলতেন, জল নষ্ট করিস না দাদারা, চৈত্র মাস বড় কঠিন সময়। মাঝে মাঝে দেখতাম পুকুরের পাড়ের মাটিও রোদে পুড়ে লাল হয়ে গেছে। গ্রামের টিউবওয়েলগুলো থেকে জল ওঠা প্রায় বন্ধ হয়ে যেত। অনেকক্ষণ চেপে ধরে রাখলে তবেই এক ঘটি জল আসত। জল তখন শুধু তৃষ্ণা মেটানোর মাধ্যম ছিল না, জল ছিল এক অমূল্য সম্পদ। মা মাটির হাঁড়িতে জল ভরে রাখতেন। সেই হাঁড়ির গায়ে লেগে থাকা শীতলতাটুকুই ছিল আমাদের বিলাসিতা। চৈত্রের মাঝামাঝি সময়ে আমাদের বাড়িতে এক অদ্ভুত ব্যস্ততা শুরু হতো। মা, বড় কাকি আর দিদা মিলে ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়তেন গ্রামের আনাচে কানাচে। উদ্দেশ্য 14 শাক সংগ্রহ করা। গ্রাম্য বিশ্বাস মতে চৈত্রের এই রুদ্রতাপে শরীরকে বিষমুক্ত আর ঠান্ডা রাখতে 14 পদের শাক খাওয়া আবশ্যক। মা ঝোপঝাড়ের আড়াল থেকে খুঁজে আনতেন কলুম শাক, খুঁড়ে শাক, রসুন শাক, পাটের শাক, পুঁই শাক, ঢেকি শাক, সাঞ্চে শাক, নোটে শাক, আরও কত কি। আমি পিছু পিছু যেতাম। মা শিখিয়ে দিতেন, এই দেখ নিলয়, এটা তিতো হলেও গুণের শেষ নেই। দুপুরে যখন সেই 14 পদের শাক ভাজি দিয়ে ভাত মেখে মুখে দিতাম, সেই তেতো আর কষের মিশেলে এক স্বর্গীয় স্বাদ পেতাম। আজ 5 তারা হোটেলের বুফেতেও সেই তেতো শাকের তৃপ্তি খুঁজে পাই না। সেই শাক ছিল প্রকৃতির দেওয়া এক উপহার, যা আমাদের তপ্ত শরীরকে ভেতর থেকে শান্ত করত। চৈত্রের সবচেয়ে বড় আকর্ষণ ছিল মাস শেষের চৈত্র সংক্রান্তি আর চড়ক মেলা। গ্রামে তখন উৎসবের মেজাজ। ধুলো মাখা মেঠো পথের ধারে মেলা বসত। মেলার মূল আকর্ষণ ছিল চড়ক গাছ। একটা বিশাল কাঠের খুঁটি পোঁতা হতো মাঝখানে। সন্ন্যাসীরা নীল রঙের সাজে সজ্জিত হয়ে আসত। ঢাকের বাদ্যি যখন বাজত গুড়গুড় তাক তাক, তখন আমাদের গায়ের লোম খাড়া হয়ে যেত। পিঠে বড়শি বিধিয়ে যখন তারা শূন্যে চড়ক খেত, মা তখন আঁচলে মুখ ঢাকতেন, কিন্তু আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। মেলা থেকে কিনতাম মাটির ঘোড়া, বাঁশের বাঁশি আর কদমা বাতাসা। সেই মেলার ধুলো আর রোদের গন্ধে এক অদ্ভুত নেশা ছিল। চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় দিদা তুলসী তলায় প্রদীপ জ্বালাতেন আর পুরনো বছরকে বিদায় জানাতেন।
1 বছরের জরা জীর্ণতা যেন সেই আগুনের শিখায় পুড়ে ছাই হয়ে যেত। চৈত্রের নিস্তব্ধ দুপুরে যখন চারপাশ ঝিমিয়ে পড়ত, হঠাৎ উত্তর পশ্চিম কোণে মেঘের ঘন ঘটা দেখা দিত। আকাশ কালো হয়ে আসত আর গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে স্থির হয়ে যেত। তারপর হঠাৎ শুরু হতো বাতাসের তাণ্ডব। আমরা চিৎকার করতাম, ঝড় আসছে। বিশাল আম বাগান থেকে ভেসে আসতো কাঁচা আমের গন্ধ। আমরা সব ভাই বোন মিলে দৌড়াতাম বাগানে। ঝোড়ো হাওয়ায় টুককাপ করে আম পড়ত। কেউ কুড়োতো শার্টের কোচর ভরে, কেউ গামছায়। মা বারান্দা থেকে চেঁচাতেন, ভিতরে আয় রে, বিদ্যুৎ চমকাচ্ছে। কিন্তু আমরা খেয়ে শোনে কার কথা। বৃষ্টির প্রথম ফোঁটা যখন তপ্ত মাটিতে পড়ত, সেই সোঁদা গন্ধে মনে হতো প্রাণ ফিরে পেলাম। এরপর চলতো সেই আম কুচি করে লবণ, মরিচ আর কাসুন্দি দিয়ে মাখা। সেই টক ঝাল স্বাদে চৈত্রের সব ক্লান্তি মুছে যেত। চৈত্রের সেই অগ্নিকুণ্ডের মতো দিনগুলোতেও আমি মাকে কখনো স্থির হয়ে বসে থাকতে দেখিনি। যখন সূর্যের তেজে বাইরের বাতাস আগুনের হলকার মতো গায়ে লাগত, তখনও মা রান্নাঘরের সেই ধোঁয়া আর উনুনের আঁচের সামনে দাঁড়িয়ে থাকতেন। টিনের চালের নিচ থেকে একটা ভ্যাপসা বোরম নামত, আর মাটির চুলার আগুন যেন বাইরের চৈত্রকে আরও দ্বিগুণ করে তুলত। মায়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমত। শাড়ির আঁচলটা পিঠে ভেজা থাকত সারাক্ষণ। আমি যখন গরমে হাঁসফাঁস করে বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়ে থাকতাম, তখনও দেখতাম মা উঠোনে ধান শুকোচ্ছেন, নয়তো তপ্ত রোদে কুয়ো থেকে জল টেনে আনছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করতাম, মা, তোমার কি একদম গরম লাগে না? শরীর পুড়ে যাচ্ছে না? মা আঁচল দিয়ে মুখটা মুছে এক চিলতে হাসি হাসতেন। সেই হাসিতে কোনো অভিযোগ ছিল না, ছিল এক অদ্ভুত প্রশান্তি। মা বলতেন, লাগে রে বাপ, খুব লাগে, কিন্তু কাজ কি আর গরমের ভয়ে থেমে থাকে? তোরা না খেলে, ঘরটা না সামলালে সংসার যে অচল হয়ে যাবে। আজ এই এসি রুমে বসে যখন জীবনের কাঠ ফাটা রোদে ক্লান্ত হয়ে পড়ি, তখন বুঝি মা শুধু আমাদের মা ছিলেন না, তিনি ছিলেন আমাদের জীবনের সেই বিশাল বটগাছ, যার আঁচলের ছায়া চৈত্র মাসের লু হাওয়াকেও হার মানাত। মা নিজে পুড়ে আমাদের শীতল রাখতেন। আজ বুঝি চৈত্রের সেই রুদ্রতাপে মাই ছিলেন আমাদের আসল প্রশান্তি, আমাদের বেঁচে থাকার একমাত্র শীতল ছায়া। চৈত্রের দিনের বেলাটা যতটা নিষ্ঠুর ছিল, সন্ধ্যাটা ছিল ঠিক ততটাই মায়াবী এবং শান্ত। সূর্যটা যখন দিগন্তের ওই প্রান্তে তামাটে আকাশটাকে রক্তিম আভা দিয়ে বিদায় জানাতো, তখন প্রকৃতি যেন এক দীর্ঘশ্বাস ফেলে শান্ত হতো। সারাদিনের সেই আগুনের হলকা ধীরে ধীরে স্তিমিত হয়ে আসত। আমি বাড়ির উঠোনে একটা পাটি বিছিয়ে বসে থাকতাম। দেখতাম দূরের ধুলো ওড়ানো পথ দিয়ে রাখাল গরু নিয়ে ফিরছে। গরুর গলার ঘণ্টির শব্দে নিঝুম সন্ধ্যাটা মুখরিত হয়ে উঠত। গাছে গাছে পাখিরা তাদের বাসায় ফেরার জন্য ডানা ঝাপটাত, যেন তারাও সারা দিনের তপ্ত লড়াই শেষে একটু আশ্রয়ের খোঁজে ব্যাকুল। তখন দক্ষিণ দিক থেকে একটা হালকা বাতাস বইতে শুরু করত। সেই বাতাসটা গায়ে লাগলে মনে হতো শরীরের সব ক্লান্তি এক নিমেষে ধুয়ে গেল। আকাশের সেই রক্তিম আভা যখন ধীরে ধীরে মিলিয়ে গিয়ে আবছা অন্ধকার নেমে আসত, দিদা তুলসীতলায় প্রদীপ জ্বালাতেন। শাঁখের শব্দে সারা গ্রাম এক পবিত্র নিস্তব্ধতায় ডুবে যেত। ঝিঝি পোকার ডাক শুরু হতো বাঁশঝাড়ের আড়াল থেকে। মনে হতো চৈত্র যেন তার সব রাগ ঝেড়ে ফেলে এবার একটু ঘুমোতে চাইছে। সেই সন্ধ্যায় উঠোনে শুয়ে আকাশের তারাদের দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম, আগামীকাল আবার রোদ উঠবে, আবার কষ্ট হবে, কিন্তু এই মুহূর্তের শান্তিটুকু আমাদের পরের দিনের লড়াইয়ের শক্তি যোগাত। আজ আমি শহরে থাকি, কৃত্রিম বাতাসে নিঃশ্বাস নেই। চৈত্র এলে এখন আর মাটির ফাটল দেখা যায় না, দেখা যায় শুধু রাস্তার পিচ গলে যাওয়া আলো অবয়ব। নেই সেই চড়কের ঢাকের শব্দ, নেই 14 শাকের সেই ঘরোয়া ঘ্রাণ।
তবুও যখন বিকেলে হঠাৎ দমকা হাওয়া বয় আমি চোখ বন্ধ করি। আমি দেখতে পাই সোনাঝুরির সেই ধূসর মাঠ, দেখতে পাই মাটির ঘরে জল ছেটানো মাকে, আর দেখতে পাই একটা ছোট্ট ছেলে ফাটা মাটির আইলে দাঁড়িয়ে আকাশের দিকে তৃষ্ণার্থ চোখে তাকিয়ে আছে। সেই ছেলেটাই আমি, আর সেই চৈত্র আমার জীবনের সবথেকে রুক্ষ অথচ সবথেকে মায়াবী এক কালখণ্ড।